খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩৫টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ব্রিগেড পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে ফিরতে হলো হুমায়ুনকে। ঘিরে ধরে গো ব্যাক স্লোগান তুললেন তৃণমূল কর্মীরা। দেব নাম নেই খসড়ায়, এসআইআরের ডাক টিএমসি সাংসদ দেব ও তার পরিবারকে। ঢাকঢোল পিটিয়ে যাওয়ার নিদান কুণালের। আর জল পেরোতে হবে না। ১,৬৭০ কোটি টাকায় গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন মমতার। ভোটের আগে মেদিনীপুরে বিজেপির আইটি সেলে ভাঙন। মুস্তাফিজুর কাণ্ডে বিসিসিআইকে কটাক্ষ ওয়াইসির। হাসিনাকে কেন ফেরত পাঠাচ্ছেন না, তুললেন প্রশ্ন। মাটিগাড়ায় ৫৪ বিঘা জমিতে মহাকাল মন্দির, ১৬ জানুয়ারি শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সম্ভলে ২টি মসজিদ ও একটি মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিল যোগী পুলিশের বুলডোজার। তার মধ্যে একটি হাতুড়ি দিয়ে নিজেরাই ভেঙে দেয় দখলদাররা। চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশের। দরকারে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করবেন বললেন মমতা। ঘোষণা আদালত খুললেই মমতা। টাকার পাহাড়ের সামনে বসে টিএমসি নেতা ঘোষ, এত টাকা কার? এই ভিডিও ফাঁস হতেই শোরগোল বাংলায়, দেখুন। মমতার অভিযোগ নস্যাৎ করে নির্বাচন কমিশনকে শুভেন্দুর পাল্টা চিঠি, শোরগোল রাজনৈতিক মহলে। ভোটের আগে বনভোজন নয়, মমতার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পিকনিকে তৃণমূলের শিক্ষক সংগঠন। ৩৪ বছর পর বঙ্গে বিশ্ব ইজতেমা, অথচ নেই পর্যাপ্ত ব্যবস্থা। তৃণমূল সরকারের তীব্র সমালোচনা তরুণ জ্যোতির। দিদি আপনি দীর্ঘজীবী হন, মমতার জন্মদিনে মোদির শুভেচ্ছা। আইপিএল সম্প্রচার বন্ধ করল ইউনূস সরকার, পাকিস্তানের পথেই হাঁটছে বাংলাদেশ। বিধানসভা নির্বাচনে রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসবে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন কমিশন। থরথর করে কাঁপছে সবকিছু, একের পর এক রাজ্যে জোরালো ভূমিকম্প, আতঙ্কে ঘরছাড়া মানুষজন। কোনোভাবে এপ্রিল মাসটা পার করতে চাইছেন মমতা। ফের এসআইআর খোঁচা শুভেন্দুর। মানুষের নাম ভ্যানিশ করলে আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন। ভোটারের ক্রমিক সংখ্যা চুরি করে নিজের নাম তুলে প্রকৃত ভোটারকে নিখোঁজ দেখানোর অভিযোগ। তৃণমূলের মঞ্চে হঠাৎ শুভেন্দু জিন্দাবাদ, ভাইরাল ভিডিও সত্যতা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। আরও বাড়বে শীতের কাঁপুনি, সঙ্গে আসছে ঝমঝমিয়ে বৃষ্টি ও ৩ জেলার জন্য বড় পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। চতুর্থবার মুখ্যমন্ত্রী হন মমতা। ২৬-এর নির্বাচনে তৃণমূলকেই সমর্থনের বার্তা হিন্দিভাষীদের। তোরা মমতাকে ভোট দিস বলেই বেধড়ক মার বাঙালি ফেরিওয়ালাকে। ওড়িশাতেও হাত ভাঙা হলো বাংলার শ্রমিকের। ১০০ দিনের কাজের টাকা নিয়ে মোদী সরকারের পাল্টা চাল, তৃণমূলকে রুখতে গ্রামে বিজেপি। ভারতের এই রেল স্টেশনের কাছে ভয়াবহ আগুন, পুড়ল ২০০ বাইক। কিভাবে ঘটল অগ্নিকাণ্ড? ২ কামরার টয়লেট তৈরিতে বরাদ্দ ৬.৫ লাখ টাকা। বোর্ড নজরে আসতেই শোরগোল বাঁকুড়ায়। অমিত শাহ হলেন আমাদের লক্ষ্মী পেঁচা, খোঁচা তৃণমূল নেতা অরূপের। সাতগাছিয়ায় সেবাশ্রয় ২ শিবির পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বললেন সাধারণ মানুষের সাথে। কমিশনের চক্রান্ত রুখে দিয়েছে। বিএলএদের দুইদের কাছে প্রশংসা করে সংবর্ধনা মন্ত্রী অরূপ রায়ের। ২-১ দিনের মধ্যেই মায়ের আসনে বসতে চলেছেন তারেক, আনুষ্ঠানিক ঘোষণা বিএনপির। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে এবার এনডিএ সরকার আত্মবিশ্বাসের সঙ্গে ফের ঘোষণা অমিত শাহের। অভিষেকের রোড শোতে প্রতি বুথ থেকে ৩০০ কর্মীকে আনার লক্ষ্য। বিএলএদের থেকে রিপোর্ট নিচ্ছে তৃণমূল, নজরে বিধায়কদের ভূমিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। কলকাতা পত্রিকা চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।
হুমায়ুন জানিয়েছেন 31শে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকে ব্রিগেডে তার নতুন দলের সভা করতে যান তিনি। সেই কারণেই শনিবার মাঠ পরিদর্শনে এসেছিলেন তৃণমূলের সাসপেন্ড হওয়া এই বিধায়ক। ব্রিগেডে বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সোমবার দুপুরে নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টির সভার জন্য ব্রিগেড পরিদর্শনে গিয়েছিলেন তিনি। তখন মাঠে ক্রিকেট খেলছিলেন কয়েকজন যুবক। হুমায়ুনকে দেখেই তারা ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। গো ব্যাক স্লোগানও শুনতে হয় হুমায়ুনকে। ওই যুবকদের দাবি তারা তৃণমূলের কর্মী। বিক্ষোভের মুখে ব্রিগেড ছাড়েন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক। রাজ্যে বিধানসভা ভোটের আগে ব্রিগেডে সভা করে শক্তি প্রদর্শন করতে চায় হুমায়ুনের দল। হুমায়ুন জানিয়েছেন 31শে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকে ব্রিগেডের সভা করতে চান তারা। সেই কারণেই শনিবার মাঠ পরিদর্শনে এসেছিলেন হুমায়ুন। তাকে দেখেছে নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দেওয়া ওই যুবকের বিজেপির দালাল দূর হটো বলে স্লোগান তোলেন। হুমায়ুনের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, হুমায়ুন বিজেপির হয়ে কাজ করে বাংলার পরিবেশ নষ্ট করতে চাইছেন। নিজেদের গার্ডেন রিচের বাসিন্দা বলেও দাবি করেন ওই যুবকেরা। বিক্ষোভের মুখে গাড়ি নিয়ে মাঠ ছাড়েন হুমায়ুন। গাড়িতে ওঠার আগে বলেন, যে কেউ বিক্ষোভ দেখাতে পারে। রাজ্যের শাসক দলকে আক্রমণ করে তিনি বলেন, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে হটাবো, আমরা সভা করব, কারো হিম্মত থাকলে আটকে দেখাক। পরে হুমায়ুন জানান, ব্রিগেডের সভা করার জন্য নিয়ম মেনে সেনার দায়িত্বপ্রাপ্ত কর্তার সঙ্গে দেখা করবেন তিনি। খসড়ায় নাম নেই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে এবার তলব এসআইআর শুনানিতে। রাজ্যে জোর কদমে চলছে এসআইআর এর শুনানি পর্ব। সেখানেই ডাকা হলো তারকাকে। জানা গিয়েছে তারকা সাংসদ এবং তার পরিবারের 3 জনকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। এই খবর প্রকাশ্যে এনেছেন দেবের এলাকার কাউন্সিলর মৌসুমী দাস। এখন দেখার শুনানিতে ব্যস্ত দেব হাজিরা দেন কিনা। সূত্রের খবর, আর তার আরবানা আবাসনের ফ্ল্যাটে ইতিমধ্যেই নোটিশ গিয়েছে। কিন্তু কেন শুনানিতে ডাক পেলেন দেব? সূত্রের খবর, ফর্মের নিচে থাকা অংশ যেখানে 2002 সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা তারকা সাংসদের তরফে নাকি সেটাই ফিল আপ করা হয়নি। ওদিকে দেবকে তলবের ঘটনায় রেগে আগুন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দলের 3 বারের জয়ী সাংসদ দেব গোটা বাংলা তাকে এক ডাকে চেনে। তিনি বাংলার গর্ব। অহেতুক হয়রানি নিয়ে সরব হয়েছে কুণাল ঘোষ। আজকালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অন্যায়ভাবে হুমায়ুন হয়রান করছে নির্বাচন কমিশন। কুণাল ঘোষ পাল্টা বলেন, দেবের উচিত ঢাকঢোল পিটিয়ে এসআইআর শুনানিতে হাজির হওয়া, কারণ এরপর যারা ডেকেছে তারা ওই বিপুল ভিড় সামলাবে। মুড়িগঙ্গায় উপরে গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী জানান, কাকদ্বীপের 8 নম্বর লট থেকে কচুবেড়িয়াকে যুক্ত করবে গঙ্গাসাগর সেতু। নয়া সেতুর ফলে সাগরদ্বীপে ব্যবসার সুবিধা হবে, কর্মসংস্থান বাড়বে, জিনিসপত্রের দাম কমে যাবে, স্থানীয় কৃষিজাত পণ্যে কম খরচেই আনা যাবে, পর্যটনের বহর বাড়বে, দ্রুত ত্রাণ পৌঁছানো যাবে বলেও আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিরোধীদের খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে, শুধু মুখে বলি না, কাজ করি। তবে আজ শুধু গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন না মুখ্যমন্ত্রী, সাগরের উন্নয়নের জন্য আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। রাজ্য সরকার সূত্রের খবর, গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে ভারত সেবাশ্রম সঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও কপিলমুনি আশ্রমে পুজো দিতে পারেন। তারপর মঙ্গলবার কলকাতায় ফিরে আসার কথা আছে মুখ্যমন্ত্রীর। গঙ্গাসাগর সেতু, এক নজরে সাগরের নয়া জীবন। 1. মুড়িগঙ্গা নদীর উপরে গঙ্গাসাগর সেতু তৈরি করা হচ্ছে, যা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সঙ্গে যুক্ত করবে সাগরদ্বীপের কচুবেড়িয়াকে। ফলে আমূল পাল্টে যাবে সাগরদ্বীপের যোগাযোগ ব্যবস্থা। 2. গঙ্গাসাগর সেতুর মোট দৈর্ঘ্য 4.75 কিলোমিটার। সেতুতে 4টি লেন থাকবে। 3. নবান্ন সূত্রের খবর, গঙ্গাসাগর সেতুর আনুমানিক খরচ ধরা হয়েছে 1670 কোটি টাকা। 4. রাজ্য সরকারের আশা 2 বছরের মধ্যেই গঙ্গাসাগর সেতু তৈরি হয়ে যাবে। 5. গঙ্গাসাগর সেতুর টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। লারসেন অ্যান্ড টুব্রো পেয়েছে গঙ্গাসাগর সেতু নির্মাণের দায়িত্ব। 26 নির্বাচনের আগে বিজেপির আইটি সেলে ফাটল।
ঘাটালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বিজেপির আইটি সেলের নেতা সহ 6 বিজেপি কর্মী। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত তৃণমূল ও বিজেপি নেতাকর্মীদের দলবদলের পালা দেখা যাচ্ছে। ঘাটালের অজবনগর 1 গ্রাম পঞ্চায়েতের বিজেপির দক্ষিণ মণ্ডলের আইটি সেল প্রমুখ সুব্রত ঘোড়ই সহ 6 জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব। যদিও এই যোগদান বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, শুধুমাত্র একটা নাটক তৈরি করে বিজেপিকে বদনাম করছে তৃণমূল। তার বক্তব্য, বিজেপির ঘাটাল বিধানসভায় উত্তর দক্ষিণ বলে কিছু নেই, এখানে 5টা মণ্ডল। সুব্রত ঘোড়ই 5 বছর আগে বিজেপির সঙ্গে ছিল। 2014 সালের আগে সুশান্তর আগে তৃণমূলে চলে যায়, এখন তৃণমূলও করে না, বাইকের দোকানে লোনের কাজ করে। ওদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক ছিল না, এখনও নেই, শুধু নাটক তৈরি করছে। তৃণমূল নেতা দিলীপ মাঝি বলেন, ওরা যাতে আরও সক্রিয়ভাবে কাজ করতে পারে তাতে আমরা সুযোগ করে দেব। তৃণমূল অনেক বৃহৎ পরিবার, ওরা দায়িত্ব নিয়ে নিজের এলাকায় কাজ করতে পারে তার ব্যবস্থা করে দেব। বিজেপি বিধায়ক মিথ্যা কথা বলছেন, মিথ্যাচার করছেন, তাতে দেখবেন আগামী দিনে আরও অনেকে তৃণমূলে চলে আসবেন। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ছেড়ে দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্ত নিয়ে এবার সুর চড়ালেন আসাদুদ্দিন ওয়াইসি। সংবাদ সংস্থা এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আনেন তিনি এই বিষয়ে। তার অভিযোগ, এই 2 ইস্যুতে ভারতের নীতিতে স্পষ্ট দ্বিচারিতা রয়েছে। এআইএমআইএম প্রধানের বক্তব্য, পেহেলগাঁও হামলার পরও আমরা পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে ক্রিকেট খেলেছি, সেখানে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হাতে কাশ্মীরে পর্যটক নিহত হয়েছেন, তাহলে বাংলাদেশি ক্রিকেটারকে ফেরত পাঠানোর যুক্তি কী? যদি মুস্তাফিজুর রহমানকে দেশে ফেরত পাঠানো যায় তাহলে কেন শেখ হাসিনাকেও ফেরত পাঠানো হচ্ছে না? দেশ জুড়ে বিতর্কের মুখে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এই পদক্ষেপ করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বাংলাদেশের এই পেসারকে দলে রাখা যাবে না বলে কলকাতার নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছিল বিসিসিআই। এই নির্দেশ পাওয়া মাত্রই বাংলাদেশের বোলারকে ছাড়ার সিদ্ধান্ত নিল শাহরুখ খানের কেকেআর। 3 মাস আগে ঘোষণা করেছিলেন, এবার দিনক্ষণ চূড়ান্ত। মকর সংক্রান্তির পরই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 16 জানুয়ারি শিলিগুড়ি মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে প্রস্তুতি। গত বছরের অক্টোবরে দার্জিলিংয়ে ধস ও প্রবল বর্ষণের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সফর থেকেই ফেরার পথে শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে গঠন করা হয় একটি ট্রাস্টি বোর্ডও। মন্ত্রিসভার অনুমোদন মিলে এরপরেই জানুয়ারির শিলান্যাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে মাটিগাড়ার প্রায় 54 বিঘা জমিতে গড়ে উঠবে এই মহাকাল মন্দির। শুধু মন্দিরই নয়, পাশাপাশি নির্মিত হবে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র, এমনটাই আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট জমির একাংশে ইতিমধ্যেই শুরু হয়েছে মাটি ভরাটের কাজ। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজে গিয়ে পরিদর্শন করেন এলাকা। তার আশা, এই মন্দির আগামী দিনে দেশের অন্যতম বড় পর্যটন আকর্ষণ হয়ে উঠবে। উত্তরপ্রদেশের সম্বল প্রশাসন অবৈধ নির্মাণের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে। 2টি অবৈধ মসজিদ এবং একটি মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে। প্রশাসনের পদক্ষেপের আগে গ্রামবাসীরা হাতুড়ি দিয়ে একটি মসজিদ ভেঙে ফেলে, অন্য 2টি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। মিডিয়ার রিপোর্ট অনুসারে সম্বলের আসমলি থানা এলাকার অন্তর্গত হাজিপুর গ্রামে সরকারি জমিতে নির্মিত একটি মসজিদ গ্রামবাসীরা রাতারাতি হাতুড়ি এবং ছিনি দিয়ে ভেঙে ফেলে। সকালে প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছালে কেবল ধ্বংসস্তূপই দেখতে পায়। পরবর্তীকালে প্রশাসন প্রায় 3 ঘন্টার মধ্যে বুলডোজার ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলে। 1339 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়। সকালের মধ্যেই অবৈধ মসজিদটির চিহ্ন মিটিয়ে ফেলা হয়। এই পুরো ঘটনাটি শুরু হয়েছিল 2018 সালে। তহসিলদারের মতে মসজিদের
মুতাওয়াল্লি হাজি শামীমের বিরুদ্ধে 439 বর্গমিটার সরকারি জমি অবৈধভাবে দখল করে নির্মাণ কাজ চালানোর অভিযোগ আনা হয়েছিল। 14 জুন 2018 তারিখে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছিল। পরবর্তীতে মামলাটি তহসিলদার আদালতে যায়, যেখানে বছরের পর বছর ধরে শুনানি চলে। শুনানি চলাকালীন রাজস্ব ও প্রমাণের পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালিত হয়, যার পরে আদালত জমিটিকে সরকারি জমি ঘোষণা করে, অবৈধ নির্মাণ ভেঙে ফেলা এবং মুতাওয়াল্লি উচ্ছেদেরও নির্দেশ দেয়। আদালতের আদেশ মেনে প্রশাসন রবিবার একটি বড় পদক্ষেপের পরিকল্পনা করে। তহসিলদারের নেতৃত্বে 31 জন রাজস্ব কর্মকর্তার একটি দল বিভিন্ন থানার পুলিশ, পিএসসি এবং আরএরএফ কোম্পানি মোতায়েন করা হয়েছিল। ঘটনাস্থলে 3টি বুলডোজারও প্রস্তুত রাখা হয়েছিল। প্রশাসনের ব্যাপক প্রস্তুতি এবং কঠোর অবস্থান দখলদারদের মনোবলকে কার্যকরভাবে দুর্বল করে দিয়েছিল। কোনো সংঘর্ষ বা বল প্রয়োগ এড়াতে মসজিদ কমিটি নিজেরাই অবৈধ নির্মাণগুলি অপসারণের সিদ্ধান্ত নেয়। সকাল 10টার দিকে প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছালে অপসারণের জন্য কিছুই অবশিষ্ট ছিল না। ধ্বংসাবশেষ পরিষ্কার করার পর প্রশাসনিক দল হাজিপুর গ্রাম থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত একটি অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলার কাজ শুরু করে। এই পদক্ষেপ ঘোষণা করার জন্য ঢেরা পেটানো হয়। এরপর 3টি বুলডোজার ব্যবহার করে 1500 বর্গমিটার জমির ওপর নির্মিত একটি মাদ্রাসা ভেঙে ফেলা হয়। এদিকে হাজিপুর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে আসমলি থানা এলাকার রায়া বুজুর্গ গ্রামেও বুলডোজার অভিযান শুরু করা হয়। এখানে 2টি বুলডোজার 1500 বর্গমিটার আয়তনের একটি মসজিদ ভেঙে ফেলে। কর্মকর্তাদের মতে এই মসজিদটিও সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছিল। বছর ঘুরতেই ফের রাজপথে চাকরি প্রার্থীরা। অভিজ্ঞদের কোনোভাবেই 10 নম্বর দেওয়া যাবে না, এই দাবিতে আজ সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দেয় এসএলএসটি চাকরি প্রার্থীরা। কিন্তু সেই মিছিল শুরু হওয়ার আগেই ধরপাকড় শুরু করে পুলিশ। জানিয়ে সল্টলেক করুণাময়ীর সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এরপরেই জোর করে তাদের প্রিজন ভ্যানে তোলা হয়। চাকরি প্রার্থীদের দাবি শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এরপরেও পুলিশের তরফে আটকানো হচ্ছে তাদের। যদিও পুলিশের দাবি মিছিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয় করুণাময়ী চত্বর। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বেলা 1টার পর চাকরি প্রার্থীদের জমায়েত শুরু হতেই অ্যাকশন মুডে দেখা যায় পুলিশকে। একের পর এক আন্দোলনকারীকে আটক করা হয়, জানিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের দাবি, আমরা কোনো জঙ্গি আন্দোলন করতে আসিনি, শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে এসেছিলাম, এরপরেও জোর করে তাদের আটকানো হলো। মমতা জানান, রাজ্যে এসআইআরের পরে খসড়া তালিকায় 54 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। খুনিদেরও নিজেদের হয়ে সওয়াল করার অধিকার রয়েছে, কিন্তু মানুষের হেনস্থা নিয়ে সওয়াল করবেন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন বলে সোমবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে একটি সরকারি কর্মসূচি থেকে তিনি জানান, এসআইআরের শুনানিতে মানুষ হেনস্থার শিকার হচ্ছেন। সেই নিয়ে মঙ্গলবার তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন। প্রয়োজনে সাধারণ মানুষের হয়ে সওয়াল করবেন তিনি, আইনজীবী হয়ে নয়, সাধারণ নাগরিক হিসাবে কথা বলবেন। সোমবার গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেন মমতা। তারপরে তিনি এসআইআরের শুনানির সময়ে সাধারণ মানুষের হেনস্থা নিয়ে সরব হন। তিনি জানান, 54 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। খুনিদেরও নিজেদের হয়ে সওয়াল করার অধিকার রয়েছে, কিন্তু এআই মাধ্যমে স্থির করা হচ্ছে কার নাম বাদ যাবে, কার থাকবে। তারপরেই মমতা জানান তিনি আদালতে দ্বারস্থ হবেন। তার কথায়, আমরাও আইনের সাহায্য নিচ্ছি, আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আদালতে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হেনস্থা করছে তার বিরুদ্ধে আদালতে যাব। এরপরেই মমতা জানান, প্রয়োজনে তিনি নিজেও সওয়াল করবেন। তিনি বলেন, প্রয়োজন পড়লে নিজেও অনুমতি চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে প্লিড করব, মানুষের হয়ে কথা বলবো। আমি আইনজীবী, কিন্তু আইনজীবী হয়ে যাব না, সাধারণ নাগরিক হিসাবে যাব। আমি আমার কথা বলতেই পারি, কথা বলার পারমিশন নেব, চোখে আঙুল দিয়ে দেখাবো তৃণমূল স্তরে কি চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। 500 টাকার নোটে ভর্তি টেবিল, পাশে বসে আছেন শাসক দলের এক নেতা। সম্প্রতি এই রকম এক ভিডিও ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলকে ঘিরে ভাইরাল হয়েছে একটি ভিডিও।
আর এই ভিডিও নিয়ে গতকাল থেকে রাজনৈতিক চাপানোতর তীব্র হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই পাল্টা সাফাই দিয়েছেন গিয়াসউদ্দিন। তার দাবি যে এটি 2022 সালের একটি পুরনো ভিডিও আর ভিডিওটি জমি কেনাবেচার লেনদেনের সময়ের। তিনি বলেন যে আমি শুধু সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু লেনদেন আমার নয়। ভিডিওতে থাকা ব্যবসায়ী বাকিবুল ইসলামও সেই একই দাবি করেছেন। তার কথায় কয়েক বছর আগেই একটি জমি বিক্রির সময় এই টাকা লেনদেন হয়েছিল। তবে গিয়াসউদ্দিন সেই ব্যবসায় পার্টনার কিনা তা নিয়ে দুজনের মধ্যে বক্তব্যের কোনো মিল নেই। ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। দলের রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র দাবি করেছেন যে ইডির শতপ্রণোদিত তদন্ত হওয়া উচিত। তার অভিযোগ যে তৃণমূল নেতারা জমি কারবারের আড়ালে কালো টাকা লেনদেনের সঙ্গে যুক্ত। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 4 পাতার এই চিঠিতে শুভেন্দু দাবি করেছেন মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়ার যে মিথ্যা ব্যাখ্যা এবং অনিয়মের অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দ্রুত নির্দেশ দেওয়া এবং পর্যাপ্ত প্রশিক্ষণের বিষয়টিকে তিনি কমিশনের সক্রিয় পদক্ষেপ হিসেবেই দেখছেন। মুখ্যমন্ত্রীর তোলা বংশ তালিকা গ্রহণ না করা বা তথ্য প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ খণ্ডন করে শুভেন্দু বর্তমান প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তার মতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ নির্বাচন কমিশনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ। ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এবং নামের ভুল সংশোধনে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগগুলিকে অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন।